সকাল, শীতের আমেজ বেশ পড়তে শুরু করেছে। বারান্দায় চা এবং টোস্ট সহযোগে প্রথম সূর্যকিরণের তাপ উপভোগ করছি। বলা ভালো, রথিজিৎ গেছে তার শ্বশুর বাড়ি। শুনে আশ্চর্য হচ্ছেন তো? হ্যাঁ, আমিও আশ্চর্য হয়েছিলাম যখন শুনেছিলাম বৌঠানের সাথে সেও সেখানে যাবে। এই সুবাদে আমার অনেক দিনকার আগের একটা কেসের কথা একটু মাথাচাড়া দিয়ে উঠছে। সেদিনও ঠিক এরকমই সকাল ছিল। শীতের আমেজও বেশ পড়তে শুরু করেছে। যাই হোক, তাহলে আজ সেটাই বলি। হ্যাঁ, তো অনেক দিন হলো রথিজিৎ কোনো কেস নিচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কেস নিচ্ছে না। কেস আসছে না সেটা কিন্তু নয়। মাঝে আমি একবার জিজ্ঞাসু হয়ে প্রশ্ন করেছিলাম রথিজিৎকে, কি হে ভায়া, কি ব্যাপার? হঠাৎ এমন বৈপরীত্য ভাব কেন তোমার মধ্যে? কারণ কোনো কেস এলে তোমার তো আর খুশির ঠিকানাই থাকে না, কিন্তু ইদানিং তোমার হলো কি? রথিজিৎ স্বল্প হেসে বিমর্ষ মুখে আমার উত্তর দিয়েছিল, আরে সেরকম কিছু নয় হে, একটু সময় নিতে চাইছি। মনে হচ্ছে যেন আমি এখনো সম্পূর্ণরূপে তৈরি নয়। রথিজিতের এহেন মন্তব্য শুনে রীতিমতো থমকে গেলাম কিছুক্ষণের মতো। পাঠকদের বলে রাখা ভালো, যেই সময়ের কথা আমি বলছি তখন আমি আর রথিজিৎ সবেমাত্র নতুন বাড়িতে শিফট করেছি। রথিজিৎ তখন সবে সবে সবার সামনে আত্মপ্রকাশ করতে শুরু করেছে। এটা ঠিক সেই সময়ের কথা। তবে বলতে পারি ইতিমধ্যেই এই খানদশেককে সলভ করে ফেলেছে সে। যাই হোক, তো কিছুক্ষণ এরকমই থমকে থাকার পর আমি বললাম, এই রথিজিৎ, এদিকে শোনো দেখি। আচ্ছা, তোমার হলোটা কি? রথিজিৎ তার স্বভাব মতে উত্তর দিল, কই না তো, কিছু হয়নি তো। উত্তরটা এমনভাবেই বলল যেন সত্যি কিছু হয়নি, কিন্তু তার মনের মধ্যে জোট বেঁধে থাকা অসংখ্য জোটের অনবরত ঘুরপাখের তরুণ হয়তো তার এই রকম গতি প্রকৃতি হয়েছে। এই সবই ভেবে চলেছি, এমন সময় রথিজিৎই আবার বলল, কি হলো বিজয়, এত শত কি ভাবছো হে? আমি বললাম, আসলে ভাবছিলাম যে হঠাৎ এরকম কেন? রথিজিৎ বলল, আসলে দেখো, কখনো কখনো আমাদের নিজেদের ওই ভেতরকার ব্যাপারটা একটু দেখতে হয়। দেখো, কোনো ঘটনাকে ঠিকভাবে পরিলক্ষিত করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে যেন কিছু জিনিস আমার মধ্যে বাদ হয়ে যাচ্ছে। হয়তো আমি সেই জায়গাগুলোতে পৌঁছতে পারছি না। তাই ভাবছিলাম যে একটু সময় নেব। আমি প্রথমটা কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর একটু থেমে থেমে বললাম, হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আমি তোমার মধ্যে এরকম ভাব পরিবর্তন তো এখনো অবধি দেখিনি, তাই আর কি। রথিজিৎ উপরের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক এমন সময় বেচারাম এসে বলল, কেউ নাকি রথিজিতের সাথে দেখা করতে চায়। আমি আর রথিজিৎ একে অপরের দিকে তাকালাম। তারপর আমিই বললাম, হ্যাঁ, কে, নিয়ে এসো দেখি। বেচারাম বলল, আগে বাবুজি, বলে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সিঁড়িতে জুতোর শব্দ শুনতে পেলাম। উপরে ওঠার জায়গাটিতে এসে একটি গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বললেন, আসবো। আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু রথিজিৎ মুখের কথা ছিনিয়ে নিয়ে বলল, আরে আসুন আসুন, বেচারাম তো ইতিমধ্যেই খবর দিয়েছে, বসুন। এই বেচারাম, বলছি যে একটু জল খাবারের ব্যবস্থা করো। এরপর দেখলাম তিনি তেমনই গম্ভীরভাবে একেবারে সোজা এসে বসলেন সামনে রাখা সোফায়।
প্রথমে তো দেখে মনে হতে পারে ইনি রোবটেরই একটি মনুষ্য সংস্করণ হবে হয়তো। এই শীতের প্রথমার্ধেই দেখলাম লোকটি একটি গলাবদ্ধ কোট এবং একেবারে নিচে পর্যন্ত ঝোলা একটি বেশ মোটা প্যান্ট পরে এসেছেন। চোখে রয়েছে কালো চশমা এবং মাথায় রয়েছে একখান নেপালি টুপি। প্রথমে দেখে একটু হাস্যকর ব্যাপার লাগলেও তার গলার দাপুটে সেটি খুব বেশিক্ষণ স্থায়ী পেল না। এরপর সেই লোকটি আমার আর রথিজিতের দিকে পরস্পর একবার দেখল, তারপর আমার দিকে কথা বলতে যাওয়ায় আমি ইশারায় বুঝিয়ে দিলাম যে রথিজিৎ আমি নই, ও। এইবার লোকটি রথিজিতের দিকে চেয়ে বলল, রথিজিৎ বাবু, আমি আসছি শুধু সেই মণিমঙ্গল থেকে। জানেন হয়তো, আবার নাও জানতে পারেন। এই হাওড়া থেকেই কিছুটা পরে অবস্থিত। মৌরিগ্রাম থেকে কিছুটা গেলেই আরেকটু পরে। আমি আপনার নামটা অনেক শুনেছি, তাই ভাবলাম এমন রহস্যময় একটি ব্যাপার আপনার কাছেই নিয়ে আসা উচিত। রথিজিৎ এবার তার দিকে ভালো করে তাকালো, তারপর নিজে একটি সিগারেট ধরালো। আরেকটি সিগারেট বের করে সামনে বসে থাকা ব্যক্তিটিকে অফার করল, কিন্তু সেই ব্যক্তি সেটি গ্রহণ করল না। সে বলল, না না রথিজিৎ বাবু, আমি এসব খাই না, এসব আবার আমার পোষায় না। যাই হোক, যার জন্য এখানে আসা, সম্প্রতি আপনার নাম ডাক বেশ ভালোই হয়েছে, তাই ভাবলাম আপনাকে এই বিষয় সম্পর্কে সত্যি জানানো দরকার। রথিজিৎ নড়ে চড়ে বসল, তারপর লোকটির দিকে একটি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। এবার সে বলল, আচ্ছা, আপনি কি জানাতে চান? এইবার সেই লোকটার চোখ দুটো সামান্য আলোর রেখা যেন একবার ঝিলিক করে উঠেই আবার মিলিয়ে গেল। দেখলাম রথিজিৎ সেটা লক্ষ্য করেছে। কিছুক্ষণ থেমে গিয়ে তারপর তিনি বললেন, আসলে বলতে পারেন যে আমার পরিচিত একজন খুন হয়েছেন, আর খুন কিনা ঠিক বলতে পারবো না, তবে বলতে পারেন খুনি। কিন্তু মানে একটা খুন নয়, এই নিয়ে প্রায় তিনটে খুন হলো। আমি তো অবাক বিহবল হয়ে কিছুক্ষণ বসেই রইলাম। তারপর রথিজিতের দিকে তাকালাম। সে তার পরের কথা বলার জন্য অপেক্ষা করছে। লোকটি সেটা বুঝতে পেরে নিস্তব্ধটি ভেঙে আবার বললেন, মানে মাফ করবেন, আসলে আমি তো আগে কোনোদিন এই সব বিষয় নিয়ে কাউকে কিছু বলিনি, আর আমি একটু কথাবার্তা বলায় অতটা পটুও নয়, তাই একটু বলতে পারেন সমস্যা হতে পারে। রথিজিৎ তার দিকে একবার চাইল, তারপর বলল, দেখুন, আপনার যা সমস্যা তা আপনি খুলে বলুন, না হলে আপনি যে আশা নিয়ে এখানে এসেছেন তা কিছুই পূরণ হতে পারবে না। এইবার লোকটি মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে আবার বলতে শুরু করল, আসলে আমাদের একটি পুরনো বাড়ি রয়েছে, মানে যেখানে আমরা থাকতাম। এখন সেটা পরিবর্তন করে বিগত 1 মাস হলো আমরা অন্য একটি বাড়িতে ভাড়া নিয়েছি। সত্যি বলতে এই রথিজিৎ বাবু, আমাদের ওই বাড়িটা অনেক পুরনো, আর গত 2 বছর আগে এই বাড়িটা আমি নতুন করে রেনোভেট করাই। আর আমরা যে বাড়িটায় থাকতাম সেটা নেহাতি কোনো ছোট বাড়ি নয়, 3 তলা বাড়ি, সব মিলিয়ে প্রায় 9টি ঘর রয়েছে। 3 তলাটি প্রায় ভগ্নশূন্যই হয়ে গেছে। 1 তলায় আমরা থাকি, তাই 2 তলাটা ভেবেছিলাম ভাড়া দিয়ে দেব। রথিজিৎ তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, তার আগে আপনার নামটা কি বলুন তো? সেই ব্যক্তি এবার হ্যাঁ হ্যাঁ করে বললেন, এই বাবা, ঠিক ঠিক, এখনো তো আমার নামটাই বলা হয়নি।
আমার নাম আলাপন মাখাল। রথিজিৎ আবার বলল, হ্যাঁ, তো এবার যা বলছিলেন বলে চলুন। তবে আরেকটা কথা আপনাকে মনে করিয়ে দিই, আমাকে সবটুকু বলবেন, মানে যা যা হয়েছে আপনার নিজের সঙ্গে বা আপনার বিষয়ে, আপনার পরিবার, আপনার কর্মসূত্র, সব কিছুই। আলাপন বলতে শুরু করলেন, আমার বাবা আর আমি একটাই ছেলে, এবং আমার একটি বোন রয়েছে যার বিয়ে হয়ে গেছে। আমি অবিবাহিত। তো এবার আসি ঘটনায়। এটা শুরু হয়েছে বলতে পারেন আজ থেকে ঠিক 3 মাস আগে। আমি এক চাকরি করতাম একটা ওই বাইরের কোম্পানিতে। তারপরে কাজের এত প্রেশার, উপর মহলের ভৎসনা, আর ভালো লাগেনি। তাই আমি কাজটা ছেড়ে দিই। কাজটা ছেড়ে দেওয়ার পরে আমাদের যে সব জায়গায় জমি জমা ছিল সেখানে নতুন করে চাষবাস করায়। এইসব নিয়েই দিনপাত হচ্ছিল। তারপরে এই বিগত 1 বছরে চাষবাসের খুব মন্দা চলছে। বাজারে দর নেই, আর কৃষকদের অবস্থা নতুন করে আর কি বা বলবো। এইবার রথিজিৎ একটু বিস্ময়ের ভাব নিয়ে বলল, আচ্ছা, এত কিছু কাজ থাকতে আপনি হঠাৎ কৃষি কাজ করতে যান কেন? মানে কৃষক হতে চাইলেন কেন? আসলে আমার পূর্বপুরুষ, মানে আমার বাবা, পিতামহ সবাই এই কাজই করতেন। কিন্তু আগে যেমন ওনারা নিজেও কাজ করতেন এবং করাতেন, এখন তেমন না। এখন নিজেকেই কাজ করতে হয়। আসলে ওনারা যা করে গিয়েছিলেন সেগুলো ওনারাই ভাঙিয়ে আবার বাড়ি ঘর করেছেন। সবকিছুটাই বলতে পারেন যে ওনারা যেমন এত কিছু তৈরি করেছিলেন তেমন সেগুলিকে ভাঙিয়ে এই বাড়িটাও করেছেন। এখন বলতে লজ্জা নেই রথিজিৎ বাবু, তখন ওনারাই চাষবাস করেই যা সব করেছেন তার শুধুমাত্র এখন কিছুই হয়ে ওঠে না। আর বলতে পারেন একটু আর্থিক সংকটের মধ্যে দিয়েই যাচ্ছি। সেই জন্যই আমরা ভাবলাম, বুঝলেন, যে উপরের 2টো তলা তো ফাঁকা পড়েই রয়েছে। এবার তার মধ্যে যদি একটা তলাও ভাড়া দেওয়া যায় তাহলে কিছুটা বন্দোবস্ত সেখান থেকেই হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমাদের খরচা একেবারেই কম, আর তার উপরে বাবা আর এখন আমাদের মধ্যে নেই। তাই পড়ে রইলাম আমি আর মা। রথিজিৎ তাকে থামিয়ে দিয়ে বলল, তাহলে এখনো আপনার বিয়ে হয়নি বলছেন? আলাপন আবার বলতে শুরু করলেন, আসলে আমি যে মেয়েটিকে ভালোবাসতাম সেই মেয়েটি আর ইহজগতে নেই। সেই কারণেই বলতে পারেন আমি আর বিয়ে করিনি। যদি আমার বয়সটা নেহাত কম নয়, তবুও। এবার আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি এরকম চাপাচাপি দিয়ে এসেছেন কেন? তিনি বললেন, হ্যাঁ, না মানে ঠিক চাপাচুপি না, আসলে আমি একটু নিজেকে আড়াল রাখতে ভালোবাসি। আর বলতে পারেন আমার ঢাকাঢুকি দেওয়া বা আড়ালে থাকা না থাকা এইসব আর কারই বা মাথা ব্যথা রয়েছে। তাই এসব নিয়ে আপনিও এত ভাববেন না। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম। রথিজিৎ আবার তার কথার মধ্যে বাধা দিয়ে বলল, এই না না, দাঁড়ান। আপনি বললেন যে আপনার ভালোবাসার পাত্রী তিনি এখন ইহজগতে নেই, তাই তো? না মানে, আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা করার জন্য, কিন্তু তিনি ঠিক কবে ইহলোক ত্যাগ করেন বলতে পারবেন? তিনি বিমর্ষ হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, পারবো, বলছি। ওই যে বললাম না, আজ থেকে 3 মাস আগে। তবে আমি নিজেই ভাবছি 3 মাস ধরে তাকে পাওয়া যায়নি, আর এই আর কি। রথিজিৎ একটু নরম সুরে বলল, আচ্ছা, কি হয়েছিল বলতে পারবেন? তিনি আবার বললেন, দেখুন, কি হয়েছিল সে নিয়ে কি বা বলি আপনাকে।
আমিও সঠিক জানি না। আসলে একদিন আমরা রাত্রে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলাম। বাড়ি ফেরার সময় ওর পাড়ায় ওকে ছেড়ে পর্যন্ত দিয়ে এসেছিলাম, কিন্তু তারপর থেকেই নাকি ওকে আর পাওয়া যাচ্ছে না। আমি অনেক খোঁজ খবর নিলাম জানেন, পুলিশে খবর দিয়েছি, খুঁজেছি, কিন্তু কিছুতেই আর কিছু হয়নি। পরে ভেবেছিলাম সেই চাষবাস ছেড়ে চাকরিটা আবার যোগদান করব, কিন্তু এইসবের কারণে আর মন বসেনি। আর আপনাকে তো বললাম উপর মহলের চাপই এমন ছিল, তবে হয়তো ছাড়তাম না, পেটের দায় করেই যেতাম। তারপর কত কি না হলো, কিন্তু না কেউ সাহায্য করলো আর না কেউ বুঝলো। আর আমাদের বাড়ির পাশেই একজন শেঠ ছিল জানেন, তিনি আমাদের খুবই পরিচিত ছিলেন। যখনই আমাদের পরিবারের কোনো খারাপ পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, তখনই উনি আমাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। কিন্তু কিন্তু এবার যেন মানে রথিজিৎ চোখ একটু ছোট করে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর বলল, কি বললেন শেঠ? হ্যাঁ, ওই শেঠ যে রয়েছে ওনার সম্পর্কে একটু খুলে বলুন দেখি। উনি কি আপনাদের পরিবারের খুব কাছের লোক ছিলেন? এইবার সেই লোকটির চোখটা হঠাৎ করে একবার জ্বলে উঠেই দপ করে নিভে গেল। তিনি বললেন, না, আসলে উনি হলেন ওখানকার ওই হত্যাকর্তা বলতে পারেন। ওনার কথা ওখানে খুব চলে। বলতে পারেন পাড়ায় যদি কিছু হয় তাহলে উনি তার সমাধান করে ফেলেন, সেখানে পুলিশের কাছে আর যেতে হয় না। ওনার ওই পাওয়ার আছে একটা, বুঝলেন? এই কথাগুলো যেন তিনি একটু চাপাভাবে বললেন, তারপর আবার স্বাভাবিক কণ্ঠে বললেন, আসলে উনি এর আগে আমাদের অনেক সাহায্য করেছেন। ওনার বাবা ছিলেন খুবই সহজ সরল এবং ভালো মানুষ। তিনি সব সময় কৃষকদের দরকারে এগিয়ে আসতেন। আর এখনকার সময়ে কেই বা কৃষকদের পাশে এসে দাঁড়ায় বলুন? রথিজিৎ প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়ে বলল, তাহলে বলছেন যে যিনি এখন শেঠ রয়েছেন উনি পরোপকারী না, ওনার বাবা পরোপকারী ছিল? তিনি যেন চমকে ওঠার মতো করে তারপর নিজেকে সামলে বললেন, আরে না না, তেমন ব্যাপার না। মানে বলতে চাইলাম ওনার মতো মানুষ হয় না, এই এরকম আর কি। রথিজিৎ বলল, ঠিক আছে, বুঝলাম। তাহলে এবার বাকিটা বলুন। তিনি আবার বলতে শুরু করলেন, বেশ কিছুদিন কেটে যাবার পর আমিও প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম। সত্যি বলতে কোথায় যাব, কি করব, আর এই পুলিশ প্রশাসনের যা অবস্থা, যাই হোক বলতে পারেন দিশেহারা হয়ে পড়েছিলাম। ইতিমধ্যেই আমি বাইরে সাইনবোর্ডে ঝুলিয়ে দিয়েছিলাম যে এখানে ঘর ভাড়া দেওয়া হয়। ঝুলানোর একদিন পরই ওই শেঠের ছেলেদের সাথে আমার একটু তর্কাতর্কি হয়। আমি বললাম, কেন তর্কাতর্কি কেন, কি বিষয় নিয়ে? তিনি বললেন, আর বলবেন না, উচ্চবিত্তরা ঠিক যেমন শোষণ করে আসে, এও ঠিক কতকটা অমনি। পাড়ায় কোনো নতুন ব্যবসা বা দোকান বা যে কোনো কিছু করলেই তার জন্য এই শেঠের লোকেদের পয়সা দিতে হয়। যত সব এগুলো কি? হ্যাঁ, মাথা সপ্তমে চড়ে যায় মশাই। কিন্তু কিন্তু কি করব বলুন? কিছুই করার নেই। আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষদের সত্যি সঠিকভাবে জীবনযাপন এরা করতে দেবে না। সত্যি বলতে কখনো ভেবে দেখেছেন আমাদের মতো একটা মানুষ জীবনে কি চাইতো? কিছুই না, একটু ভালোভাবে শান্তিপূর্ণ জীবন যাপন করতে চায়, কিন্তু তার কাছ থেকে একে একে সব কেড়ে নেওয়া হয়।
এমনকি সামান্য কৃষি কাজটুকুও এরা করতে দেয় না। সেখানেও তাদের এই ভাগ দিতে হবে। আর সেই ভাগ দিয়ে দিলে আমরা কি খাবো রতিজিৎ বাবু? আপনি বলুন, আমরা আমরা কি খাবো? সত্যি বলতে কি জানেন, ভালো মানুষদের অস্তিত্ব না থাকাই ভালো। আর এখন ভালো খারাপ বলে আর আমার কিছু মনেই হয় না। ভালোরা মুখোশ পরে থাকে। এই যে মনে হয় যারা খারাপ হয়েছে তারাও এককালীন ভালোই ছিল। পরিস্থিতির পাকে পুঁতে গিয়ে তারাও হয়তো আর ভালো হয়ে উঠতে পারেনি। রথিজিৎ শান্ত গলায় বলল, দেখুন আলাপনবাবু, এসব নিয়ে আর কি বা বলবো। সমাজ সত্তা সব এমনভাবেই চলে আসছে, আর এর আগেও হয়তো চলবে। তার মাঝেই বাঁচতে হবে। আমরা আর কি বা করতে পারি? প্রকৃত বিদ্রোহের মুখ বন্ধ করে দেওয়া হয়, আর সাধারণ মানুষের সাধারণ চিন্তা শক্তিকে লুপ্তপ্রায় বলে দেওয়া হয়। আর এটাই হলো এই সমাজ। সত্যি আলাপনবাবু, আপনার কথা শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু এখানে আমার যে কি করণীয় সেটা এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারছি না। আলাপনবাবু কিছুক্ষণ চুপ করে মুখটা নিচের দিকে করে রইলেন। তারপর মুখ তুলে বললেন, ছাড়ুন এসব, এগুলো আর ঠিক হওয়ার না। হ্যাঁ তো যেটা বলছিলাম, তো এরপর আমিও তাদেরকে টাকা দিতে রাজি হইনি। এই কারণের জন্য তারা আমাকে কাউকে বাড়ি ভাড়া দিতে দেননি। রথিজিৎ আবার প্রশ্ন করল, আচ্ছা, আপনি তো বললেন যে ওই শেঠের ছেলেরা আপনার সাথে এরকম ব্যবহারই করেছে, আর উনি তো আপনাদের পরিবারের খুব কাছের লোক। তাহলে আপনি তো কথা বলতেই পারতেন। মানে আপনি তো বললেন যে উনার বাবাও খুব ভালো লোক ছিলেন, এবং উনিও তো তাহলে। না রতিজিৎ বাবু, সবাই কি আর সমান হয়? হ্যাঁ, বলেছিলাম বটে যে তিনি আমাদের পরিবারের অনেক কাছেরই ছিলেন, কিন্তু পরিবার আর এসবের মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝলেন? এসব তো আপনার জানারই কথা। হ্যাঁ, তো তারপর আমি আর কিছু বলিনি। অনেক বাসিন্দাই পেয়েছিলাম, কিন্তু আমি টাকা দিতে রাজি হইনি। আর সেই কারণেই ওরা আমাকে প্রায় এসে শাসাতো যে যদি এখানে কাউকে থাকতে দিতে হয় তাহলে তাদেরকে তাদের পাওনাটা দিতেই হবে। বলতে পারেন প্রায়ই ওরা এসে এমন করত। এরকমই জীবনযাপন করছিলাম। রথিজিৎ তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, তাদের পাওনা মানেটা কি? এখানে তাদেরই বা কি পাওনা? সত্যি শুনে আমার নিজেরই রক্ত টকবক করে ফুটছে। যাই হোক, আপনি আগে পুরোটা বলুন, তারপর না হয় যা বলার বা করার আমি করব। হ্যাঁ, এরপর অনেকটা দিন কেটে গিয়েছিল। বলতে পারেন এই সবের জন্য আমার শস্য ক্ষেতের সমস্ত জিনিসের গুণমান বাজারে কম নিতে শুরু করলো। আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলাম না, সবাইকে অন্য দাম আর আমাকে এত কম দাম কেন। এইসব যখন বাজারিদের আমি বলতাম, বাজারিরা বলতো যে তাদের নাকি বাবু এটা বলেছে। আমি প্রথমে জিজ্ঞাসা করতাম যে কে সেই বাবু, কেনই বা বলেছে, আর তোমরা কেনই বা শুনবে সেই কথা। কেউ কোনো উত্তর দিত না। সময়ক্রমে জানতে পারলাম সেই বাবু আর কেউ নয়, সেই শেঠ। তার কথাতেই ওরা এরকম করছে। আচ্ছা, আপনি কিছু বললেন না? মানে ওই শেঠকে, সে কেন আপনার সাথে এরকম করছে? টাকা দেননি বটে, কিন্তু বাড়িতে আপনি তো ভাড়াও দেননি, তাই না? আর হ্যাঁ, ওনার আসল নামটা কি বলুন তো? হ্যাঁ, গিয়েছিলাম। ওনার নাম অসিত কর্মকার। ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন যে এগুলো নাকি ওখানকার রীতিনীতি, তাই এগুলো মেনে না চললে উনিও নাকি কিছুই করে উঠতে পারবেন না। অনেকবার করে বললাম যে এমন কিছু করবেন না আমার সাথে,
আমার জীবন এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর আপনার কাছে যে সাহায্য নিয়ে এসেছিলাম আপনি তো তাতেও কোনো সাহায্য করেননি। উনি কি বলেছিলেন জানেন? আরে ছাড়ুন তো মশাই, অত শত মাথা ঘামাবার মতো সময় আমার নেই। আমি ব্যবসায়িক মানুষ, আমার অনেক কাজকর্ম রয়েছে। আপনি বলেছিলেন, আমি উপর মহলে জানিয়েছি, কিন্তু যদি তাকে খুঁজে পাওয়া না যায় তাহলে আমরাই বা কি করতে পারি? আরে আমার কথা ছাড়ুন, পুলিশ প্রশাসনে কিছু করতে পারলো না, আর আপনি ভাবছেন আমরা পিছনে কিছু একটা করে ফেলবো? হাসালেন মশাই। কিন্তু কিন্তু আপনার তো আপনারা তো এইসব বিষয়ে অনেক কিছুই জানেন, আর আপনারা তো অনেক জায়গাতেই আপনার তো অনেক জায়গাতেই হাত আছে। যদি একবার চেষ্টা করে দেখতেন, আসলে আসলে আমার জীবনেও। আরে আপনি জান তো মশাই, এসে থেকে মাথা খেয়ে চলেছেন। দেখুন, আমার বাবার সাথে আপনার বাবার ভালো সম্পর্ক ছিল, তার মানে এই নয় যে আমার সাথেও আপনার ভালো সম্পর্ক থাকবে। মাথায় রাখবেন, দুনিয়া চলে ধান্দায়, আর সেই ধান্দার মধ্যে আমি কোনো রকম বাধা চাই না। ভালোই ভালোই বলছি, যদি এই জায়গায় বাঁচতে চান, মানে বসবাস করতে চান আর কি, তাহলে ছেলেদের টাকাটা ছেলেদেরকে দিয়ে দেবেন, বুঝলেন? আর হইল পরে আপনার ওই হারিয়ে যাওয়া কি যেন নাম বলছিলেন, দেখুন কোথায় কার সাথে পালিয়ে গেছে, আর আপনি এখানে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। এইবার আমার মাথা সপ্তমে চড়ে যায়। আমি তার জামার কলার ধরে তাকে বলি, শুধুমাত্র আমার বাবার বন্ধুর ছেলে আর এই এলাকার দাদা বলে ভাবিস না তোর উপরে কথা বলার জন্য কেউ নেই। আমরা খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। তুই আমার জীবনে দখলদারি করেছিস, আমার বসবাসের জন্য উপযোগ্য জায়গা তো ছাড়িসনি, আর সেখানে নিজের হাত গলিয়েছিস। এরপরে যদি একটাও খারাপ কথা শুনি আমি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই কাকে নিয়ে বলছিস তুই জানিস? ও আমার প্রাণীর এক টুকরো ছিল, আমার বেঁচে থাকার আরো একটি কারণ। তাকে নিয়ে তুই এই সব বলছিস? ছি ছি, লজ্জা করে না তোর? হ্যাঁ, আর লজ্জা করবেই বা কি করে? নরকের কীটেদের কি আর লজ্জা শরম আছে রে? কথাগুলো বলার পর খুব ভালো করে বুঝতে পারলাম যে আমি খুব বড় ভুল করেছি। সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে গেলাম, কিন্তু তা অনেক দেরি হয়ে গিয়েছিল। সে আমার বুকে এক লাথি মেরে বলল, ওরে শালা ঠুটো জগন্নাথ, তোর মুখে তো অনেক কথা জন্মেছে। হ্যাঁ, বাহ, দারুণ। এতদিন তো শুধু নিজেদের ভাগটা চাইতাম রে, এবারে দেখি এই অশীত কর্মকারের রাজত্বে কোন শালা প্রজা তার মুখের ওপর কথা বলে তার জামার কলারে হাত দেয়। সে নয়, বেঁচে থাকতে পারে না। বেরিয়ে যাস শালা, তোর মরণপত্র আমি এই আমার হাত দিয়ে লিখব রে। এরপরে আমি মুখ নামিয়ে বাড়ি চলে আসি। তারপর থেকে রুটিজিৎ বাবু, আমার জীবন একেবারে শ্মশান হয়ে ওঠে। যেতে আসতে শুতে বসতে একদণ্ড শান্তি নেই। সর্বক্ষণ কেউ না কেউ ঘরে এসে বলছে তার ঘর চাই, আর সবকিছু দেখানো হয়ে গেলে সে আর আসেই না। প্রত্যেক দিন 2 বেলায় 9 করে 10টা থেকে 12টা লোক আসছে। আবার কি বলছে আমার নাকি মাল ভালো না, তাই জন্য বাজারে গেলে সেই মাল আর কেউ কিনছেও না। বলতে পারেন আমার জীবনটা দুঃসহনীয় করে তুলেছে। কিন্তু এভাবে আর কদিন? এভাবে তো আর বাঁচা যায় না। আপনি বলুন, এভাবে কোন মানুষ বাঁচতে পারে? আমি একজন মানুষ,
আমার বেঁচে থাকার জন্য সমাজ দরকার, টাকা দরকার। তার প্রয়োগ দরকার, আর দরকার কাজ। কিন্তু এরা তো আমাকে এদের খেলার পুতুল বানিয়ে রেখেছে। আমি বললাম, তার মানে হলো আপনি রথিজিতের কাছে এসেছেন যাতে এই সমস্যা নিয়ে সে কিছু করতে পারে, তাই তো? রথিজিৎ পাশ থেকে বলল, না বিজয়, না, উনি অন্য কোনো সমস্যা নিয়ে এসেছেন। এটা তো ওনার একটা সমস্যা বটেই, তবে আমার মনে হয় না যে এই নিয়ে এখন অতটা সমস্যায় রয়েছেন বলেন। আমার মনে হয় এর থেকেও কোনো বড় সমস্যা আপনার জীবনে এসেছে। কি বলেন আলাপনবাবু? আলাপনবাবুর চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। তিনি বললেন, আপনি কি করে জানলেন? মানে এটা তো জানা অসম্ভব। রথিজিৎ বলল, আরে না না, অসম্ভব কিছুই নয়, খুবই সাধারণ ব্যাপার। আপনি যদি এই সমস্যার জন্য এখানে আসতেন তাহলে আপনি এরকম লুকিয়ে লুকিয়ে আসতেন না। আপনার সাথে এমন কিছু ঘটেছে যার জন্য আপনি আপনার আইডেন্টিটি লুকাতে চাইছেন, যেমন ধরুন পুলিশ সংক্রান্ত ব্যাপার বা। এটা শোনার পর লোকটা দুবার কাশল, তারপর বলল, সত্যি রথিজিৎ বাবু, আপনাকে নিয়ে লোকজন যা বলে তা আসলে সত্যি। আমি আপনার কথা একদিন স্টেশনে বসা অবস্থায় কাগজে পড়ছিলাম। তনুকা বলে যে মহিলার খুনের কেসটা আপনি সলভ করেছেন তার ব্যাপারেই আমি পড়েছি। তখন মনে হয়েছিল যে সত্যি আপনি একটু বুদ্ধিমান রয়েছেন বটে, তবে তবে এতটা সত্যি আশা করিনি। যাই হোক না কেন, ভালোই হয়েছে। যদি আমার সমস্যার সমাধানটা আপনি একটু করতে পারেন তাহলেই আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো রথিজিৎ বাবু। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু হ্যাঁ, আমি বাকিটা শেষ করছি। এরপরে বেশ কিছুদিন পর, বলতে পারেন ওই 3 থেকে 4 দিন পরেই অসিত বাবুর, মানে সে শেঠের মেয়েকে আর পাওয়া যায় না। সেও নাকি আমার, ও হ্যাঁ, আপনাকে তো ওর নামটাই বলা হয়নি। ওর নাম রুচিকা। ওই রুচিকার মতোই নাকি রাত্রে বাড়ি ফিরছিল, তারপরেই যেন একেবারে উবে গেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছিল যে অসিতবাবুর সব সন্দেহ আমার উপরে এসে পড়েছে। স্যার, এই দেখুন, এই জানোয়ারটাই আমার মেয়ের সাথে কিছু একটা করেছে। এই এই বল বল কি করেছিস? সেদিন জানেন, সন্ধেবেলা সবেই মাত্র শুয়েছি, তখন দেখি বাইরে বিরাট হাঁকডাক। সারাদিন কর্মের খোঁজে এদিক ওদিক ঘুরেও কিছু হয়ে ওঠেনি। যেই অফিসে আগে কাজ করতাম তারাও নিল না। সত্যি মানতে হয় এই অসিতের টাকার জোর আছে, আর থাকবে নাই বা কেন। যাই হোক, যেটা বলছিলাম, গা ফেলতে না ফেলতে এসব শুনতে পাই। সঙ্গে সঙ্গে আমি কপাট খুলে দেখি বাইরে প্রায় 5 থেকে 6 জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আর রয়েছে অসিত শেঠ ও তার সেই ছেলে ছোকরার দল। সে এসে নানান গালিগালাজ করছে আর বলছে, স্যার, আমি বলছি আপনি শুনুন, এই জানোয়ারটাই সব কিছু করেছে। আমার মনে হয় না উনি কিছু করেছেন বলে। গত 3 দিন ধরে ওনার উপর আমাদের নজর রয়েছে। উনি ঘর থেকে বেরোন, এদিক ওদিক ঘুরে বেড়ান, তারপরে আবার বাজারের দিকে যান, লোকের তাড়া খেয়ে আবার নিজের ঘরেই ফিরে আসেন। এই তো ওনার জীবন। এখানে উনি আপনার মেয়ে। কথাটা শেষ হতে না দিতেই অসিত ধমকে উঠে বলে, বাবা 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 বাবা, ও আমার দুধ দিয়ে পোষা কালসাপ। সারাটা বছর ধরে আমি যাকেই দুধ খাওয়াই সেই আবার এখন আমার কাছে এসে ছোবল মারছে। না স্যার, মানে এমন কোনো ব্যাপার না। আসলে আমি বলতে চাইছিলাম কি। আরে তুমি রাখো তোমার, আমি তোমায় বলছি তুমি অ্যারেস্ট করো। থানায় গিয়ে উত্তম মধ্যম পা থেকে মাথা অব্দি চাপকাও,
তারপর দেখবে সত্যিটা গল গল করে বেরিয়ে আসছে। যাও, নিয়ে যাও। আমি রীতিমতো ভয়ে সেই কনস্টেবলটার কাছে অনুনয় বিনয় করতে থাকি। আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। জীবন ধারণ ছাড়া অন্য সব বিষয়ে অজ্ঞাত, আর আমার খোঁজ রাখারও কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি কেন? অসিতবাবু এবার রেগে উঠে বললেন, এখানে আমি তোর সাথে একটা ফালতু কথা বলতে চাই না। যা হবে এসআই সাহেবের সামনে হবে। নিয়ে চলো নাকি? কনস্টেবল আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে সেও তার বাকি সহকর্মীদের বলে যে আমাকে ধরে নিয়ে যেতে। আমি অনেক বললাম, কিন্তু কিন্তু কেউ আমার কথা শুনল না। তার মানে আপনার হয়ে কেউ কিছু বলতে এলো না? মানে পাড়া প্রতিবেশী বা কেউ কিছুই বলল না? না, কেউ তো কিছুই বললেই না, উল্টে হয়তো কেউ কেউ দেখি বেশ আনন্দই পেয়েছে। রথিজিৎ এবার বলল, আচ্ছা, আপনি তো তখন বলেছিলেন যে আপনার মাও আপনার সাথে থাকেন, তাহলে ওনার কি হলো? মানে যখন আপনাকে থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, আপনার মা কিছু বলেননি বা আটকাননি? আলাপনবাবু বললেন, আমি জানতাম এমন কিছুই একটা হবে, তাই বলতে পারেন মাকে ছেড়ে এসেছিলাম আমার দূর সম্পর্কের এক মাসির বাড়ি। মা হয়তো এসব কিছু কখনো জানতে পারেননি। সত্যি জানতে পারলে যে ওনার কি হতো সেটাই ভাবি। রথিজিৎ একটু নড়ে চড়ে বসল। তার মুখে উৎসাহের ছাপ ফুটে উঠছে, যেন সে এইরকম কেস সত্যি অনেকদিন দেখেনি। আমার এই কেসটা বেশ অন্যরকম মনে হলো। অনেকটা এগিয়ে যাওয়া কিছু ব্যাপার এই প্রথম রথিজিতের কাছে এসেছে। সবচেয়ে বড় ব্যাপার, এই ঘটনার মধ্যে একটা অন্যরকম স্বাদ রয়েছে, একটা অন্যরকম রহস্য রয়েছে। সে নিজে একটা সিগারেট ধরালো এবং তার দিকে চেয়ে বলল, আচ্ছা হ্যাঁ, আপনি যেটা বলছিলেন সেটা আবার বলতে শুরু করুন। এর মধ্যেই বেচারাম একবার এসে শরবত দিয়ে গেছে। শরবতে চুমুক দিয়ে তিনি আবার বলতে শুরু করলেন, সেদিন রাত্রে আমাকে থানায় নিয়ে গিয়ে প্রথমে বসানো হয়। হয়তো ভেবেছিল নিয়ে গিয়ে এই পা থেকে মাথা পর্যন্ত মারবে আর আরো সব করার করবে, কিন্তু বাজ সাজল কমিশনার রুদ্র। তিনি তখন সেই থানাতেই উপস্থিত ছিলেন। কোনো একটি কেসের ব্যাপারে ডিসকাস করতে তিনি এখানে এসেছিলেন। আমাকে নিয়ে যখন পুলিশ বাহিনী ঢুকছে, তখন তার সাথে অসিতবাবু ছিলেন। কমিশনারকে দেখলাম তিনি একটু যেন মুচড়ে গেলেন। এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো কমিশনার এবং এসআই এর যে ঘরটায় মিটিং চলছে ঠিক সেই ঘরটিতে। কি ব্যাপার, কি একে আবার কেন গ্রেপ্তার করা হলো? স্যার, একটি মেয়েকে না গত 2 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেহ যে এই ব্যক্তিটি কোনো একটা কুচক্রের সাথে জড়িত রয়েছে। তাই দেখলাম এসআই কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু কমিশনার তাকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা তাই নাকি? বলো কি, কোন প্রত্যক্ষ প্রমাণ আছে? না না, মানে এমন কোনো প্রমাণ নেই, কিন্তু হোয়াট ননসেন্স! হ্যাঁ, কি বলছো কি তুমি? কোনো প্রমাণ ছাড়াই কাউকে তুমি এভাবে ধরে আনলে কিভাবে? সুব্রত, এগুলো কি ঠিক হচ্ছে? তোমাকে আমি আগেও বলেছি এইসব জায়গায় তুমি কখনো জড়াবে না। তুমি কি আবার সাসপেন্ড হতে চাইছো? সুব্রত বলতে বলে রাখে, আমাদের ওখানকার এসআই এর নাম হচ্ছে সুব্রত মুখার্জি। উনি এর আগেও 2 বার বলতে পারেন এরকম ভুল কাজ করার জন্য সাসপেন্ড হয়েছেন। সেটা আমার মনে পড়ল, আর এখন বোধহয় কমিশনার স্যারও সেই কথাই বলছেন। তারপর দেখলাম এসআই একবার জ্বলন্ত দৃষ্টিতে কনস্টেবলের দিকে তাকালো,
তারপর সঙ্গে সঙ্গেই আবার মুখ নামিয়ে নিল। তাকে কিছু বলতে না দিয়ে তিনি আবার বললেন, তোমার নাম কি? আমি প্রথমে কিছুটা চমকে তারপর ওনাকে উত্তর দিলাম, স্যার আমার নাম আলাপন মাখাল। স্যার সত্যি বলছি, আমার কোনো দোষ নেই স্যার। আপনি দেখুন, কিছুদিন আগেই আমি রুচিকা বলে একটি মেয়ের মিসিং ডায়েরি করে গেছি। আমি কেন কোনো খারাপ কাজ করব? আমার কোথাও কোনো দোষ নেই। এনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আহা, আগে আপনি শান্ত হন। আপনি শান্ত হন, না হলে ঠিক করে কি করে বলবেন যে আপনার সাথে কি হয়েছে? আসুন, এখানে বসুন, আগে বসুন। এই ওনার হাতের হাত করাটা খুলে দাও তো। হয়তো এসে সুব্রত আবারও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কমিশনারের চোখের তেজের কাছে সে আবারও হার মেনে চুপ করে গেল। হ্যাঁ, তা কি বলছিলেন যেন আপনি? রুচিকা বলে কারোর মিসিং ডায়েরি করতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ স্যার, এসেছিলাম তো বটে, কিন্তু আজ 3 মাস হয়ে গেল তার কোনো খবর পাইনি। আর আমার মনেও হয় না যে পাওয়া যাবে বলে। আর এখানকার কোনো হেলদোর বলে তো কিছু নেই। আমি চেষ্টা করছি, তবে গত 3 মাস ধরে শুধু রুচিকা না, অনেক মেয়ে এলাকা থেকে অন্তর্ধান হয়েছে। আর সত্যি বলতে কি, এমনভাবেই হয়েছে যে তার কোনো হদিশ পাওয়া যায়নি, সির্ফ উবে গেছে। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থা আর নেই, তবে এটুকু বলতে পারি, যদি ভবিষ্যতে এই কেসে আপনার সাহায্য লাগে তাহলে অবশ্যই যেন আপনি এগিয়ে আসেন। আর যদি রুচিকানার কোনো খবর পাই তাহলে অবশ্যই আপনাকে জানাবো। সত্যি স্যার, আপনার মতো মানুষও যে এখনো রয়েছে সেটা ভেবেও অবাক লাগছে। ভালো থাকবেন স্যার, আপনার অনেক ভালো হোক। আর স্যার, তাহলে কি আমি এখন যেতে পারি? হ্যাঁ, তুমি যাবে তো বটেই, তবে তোমার উপর যে কেস করেছিল সেই মহাপুরুষটাকে একবার দেখি। কে সে? এবার এসাই সুব্রত অসিত শেঠকে ডাকলেন। কমিশনার তাকেও জিজ্ঞাসাবাদ করলো কেন তিনি আমার উপর সন্দেহ করেছেন, তার মূল কারণ কি। দেখুন মিস্টার রশিদ, আপনার চেনাশোনা এই পুলিশ মহলে অনেকেই থাকতে পারে, তবে এটা মাথায় রাখবেন, আমার এই পোশাকটা কিন্তু কারোর কথায় নাচার জন্য পরি না। বলে তিনি এসাই সুব্রতর দিকে তাকালেন, যেন ইঙ্গিতটা তাকেই করছেন। এর মাঝখানেই হঠাৎ অসিত শেঠ বলে উঠল, স্যার আপনি জানেন না, একে দেখতে যতটা সহজ সরল কিন্তু ততটা সহজ সরল নয়। এই বিষটা একেবারে শয়তান। কমিশনার গর্জে উঠলেন, ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার রশিদ। এরপর যদি আমি আর কোনো বাজে কথা শুনি তাহলে আমি কিন্তু প্রথম আপনাকে গাড়োতে পড়ব। অসিত শেঠ ইতিমধ্যে চুপ। বুঝতেই পারছেন এসাই সুব্রত আর অসিত শেঠ এখন রাগে টকবক করে ফুটছেন। কমিশনার স্যার যদি একবার বেরোন, আমার যে কি হবে সেটাও হয়তো আমি জানি না। সুব্রত, তুমি তো জানো যে বেশ কিছুদিন ধরে এই কেসটা নিয়ে আমি স্টাডি করছি, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। স্যার, আমাদের উচিত প্রতিটা সন্দেহভাজন ব্যক্তিকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা, না হলে তো খুনি ধরাই পড়বে না। আর আপনি যেভাবে জিজ্ঞাসাবাদ করছেন। আচ্ছা সুব্রত, তোমার কি মনে হয় বলো তো, ওপর মহল থেকে আমায় এই কেসটা হ্যান্ডেল করতে দেওয়া হয়েছে কেন? তোমাদের কর্মব্যস্ততার জন্য আমাকে অন্য জায়গা থেকে এখানে ছুটে আসতে হয়েছে, কারণ তুমি তোমার কাজ ঠিক করে করোনি। যাই হোক, আবারও বলছি, এভাবে কিন্তু কিছু হবে না। খুনি খুবই চালাক, সে পরপর এমনভাবে মেয়েদের সরাচ্ছে, আর তাতে না রাখছে কোনো ক্লু, না রাখছে কোনো প্রমাণ। যাই হোক, এক কাজ করুন, আপনারা দুজনেই এখন আসুন, বুঝলেন? আর যদি দরকার হয় আমি ডেকে নেব। এরপর আর কি, এতদিন তবুও কিছু একটা করে দিনপাত হচ্ছিল, এবার তাও বন্ধ হলো। রাস্তায় দেখতে পেলেই অসিত শেঠের লোকেরা দলবদ্ধভাবে মারতে লাগলো। থানায় গিয়েও কোনো কাজ হলো না, কারণ কমিশনার স্যার একটা জরুরি কাজে বাইরে কিসে গিয়েছে, তার অন্য একটা কিসের ভার পড়েছে।
আর এই কেসের ভার এখন পড়ল সুব্রতর কাঁধে। সব থেকে বড় ব্যাপার কি হলো জানেন? তার পরের দিনই কোন এক সাজানো প্রত্যক্ষদর্শী এনে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তারা যে আমি নাকি খুনগুলো করেছি। আর ঘটনাক্রমে সাক্ষী দেওয়ার পরের দিনই, মানে আগের দিন রাত্রে তার হত্যা হয়। এরপর পুলিশ বাড়ি আসে, কিন্তু আমি পালিয়ে যাই, কারণ আমি জানতাম যদি একবার ধরা পড়ি হয়তো আর বেঁচেই ফিরব না। এই হলো আমার অবস্থা রতিজিৎ বাবু। এবার বলুন আপনার কি মন্তব্য? কিছুক্ষণ নিস্তব্ধতায় কাটল। নিস্তব্ধতা ভেঙে রথিজিৎ বলে উঠল, আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি কিল বা কাউকে এইসবের দিকে কোনোদিন ভেবে দেখেননি? আর যদি ধরুন আমি কেসটা নিই, তাহলে আপনি ঠিক কি করবেন? মানে মানে এরপর যাবেনটা কোথায়? দেখুন, আমার এত পয়সা তো নেই, আর তুলনাক্রমে তাদের থেকে আপনার ফিস নেহাতি কম, তাই আর কি। আর কোথায় যাব বলতে যতদিন পারি এদিক ওদিক গা ঢাকা দিয়ে ঘুরব। আচ্ছা, ভাববেন না, এই কেস আমি নিলাম, তার মানে আমার প্রথম লক্ষ্য হচ্ছে রুচিকার খুনিকে খুঁজে বার করা। মনে হচ্ছে তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাকি আপনার যা সমস্যা রয়েছে, আশা করছি উপরমহলে কথা বলে তার ব্যবস্থা আমি পরে নিয়ে নেব। এরপর বেচারাম লুচি এবং গরম গরম ছোলার ডাল নিয়ে এলো। প্রথমে আলাপনবাবু খেতে রাজি হচ্ছিলেন না, কিন্তু রথিজিৎ একটু জোরাজুরি করতেই তিনি রাজি হয়ে গেলেন। খাওয়া শেষ হলে তিনি বললেন, এই নিন রতিজিৎ বাবু, আমার ঠিকানা আর আপনার ফিসটা। সরি, আমি কাজের আগে ফিস নিই না, তাই এটা আপনি আপনার কাছেই রাখুন। দেখুন, আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, আর এটুকু আপনার জন্য না করলেই নয়। এবার এটা রাখুন। তিনি টেবিলে একটি খাম আর একটি কাগজের টুকরো রেখে শান্ত অলস ভঙ্গিতে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণ আবারও নিস্তব্ধতা নেমে এলো আমাদের মাঝে। সত্যি বলতে এমন কেস বেশ কমই দেখেছি, তাও আবার সেটা রথিজিতের কাছে এসেছে, এইটাও ভারী আশ্চর্যের ব্যাপার। আশ্চর্য ঠিক এই জন্যই কারণ সাধারণত এইসব কেসে যারা একবার ফাঁসে তাদের বেরোনোর আর কোনো জায়গা থাকে না, কিন্তু এই ভদ্রলোক যাই হোক করে নিজেকে বার করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন রীতিমতো। যাই হোক, তবে এখনো আমার মধ্যে সেই ঘোরটা যেন কাটেনি। মনে হচ্ছে যেন আস্ত একটা গল্প শুনলাম এতক্ষণ। এরপর আমাদের খাবারটা শেষ করার পর আমি প্রথম রতিজিৎকে বললাম, তাহলে কি ভাবছো হে? ভাবছি তো অনেক কিছুই। ব্যাপারটা যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা না। এখানে অনেকগুলো ব্যাপার সত্যিই লক্ষণীয়। যাই হোক, তার আগে এই মেয়েদের কিডন্যাপিংয়ের ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে। বিষয়টা খুবই গুরুতর। নিধুকে বলে ওখানকার সেই কমিশনারের সাথে দেখা করতে হবে, নাহলে কিছুই হয়ে উঠবে না। তাহলে এখন প্রথম পদক্ষেপ তোমার কি হবে? মানে দেখো, যা অবস্থা, আমার তো মনে হয় যে তোমার একবার ওখানে যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত যে আসলেই অবস্থাটা কেমন। তাহলে বিজয়, তুমি কি বলতে চাইছো যে ওই লোকটার উপরে তোমার বিশ্বাস নেই, বা উনি যে কথাগুলো বলে গেলেন সেগুলো সত্যি না? না, আসলে তেমন বলতে চাইনি আমি, শুধু বললাম যে একবার তোমার গিয়ে দেখা উচিত, কারণ এত কিছু সেখানে হয়েছে আর এই ব্যাপারটা খুবই অন্যরকম ঠেকছে, বুঝলে তো? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আমাদের আগে নিজেকে তৈরি করতে হবে। আর যদি আমি তৈরিই না থাকি তাহলে সেখানে গিয়েও কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না।
তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা সেখানে যাব। আগে আমি একটু নিজের দিকটা দেখে নিই। এরপর 2 দিন রথিজিতের বাড়িতে আর কোনো পাত্তা পাওয়া যায়নি। সেই সকালে বের হচ্ছে আর ঘরে ঢুকছে একেবারে সন্ধে পার হয়ে যাবার পর। দ্বিতীয় দিনের দিন ঘরে ঢোকার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই রথিজিৎ, কি হচ্ছে বলো তো? 2 দিন ধরে দেখছি যাচ্ছ আসছো, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমাকে তো একটু বলতে পারো নাকি যে কি করছো না করছো? হ্যাঁ মানছি আমি একটু লেখালেখি নিয়ে এখন ব্যস্ত থাকি, তাই বলে আমায় কিছুই বলবে না বা আমায় কোনো জিনিসে ইনভলভও করবে না? এইগুলো তো ঠিক নয়, তাই না? রথিজিৎ আমার দিকে হাত তুলে বলে ওঠে, আরে ভাইয়া দাঁড়াও দাঁড়াও, আগে আমায় স্নানটা করতে দাও, এসে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি কেমন? কিছুক্ষণ পরেই দেখলাম রথিজিৎ স্নান করে একেবারে নতুন পোশাক পরে বেরিয়ে আসছে। আমি বললাম, আরে বাবা, এত সাজধাজ কেন হে? আরে সাজটাজ কোথায়, এটাকে কি সাজা বলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বলো এই গত 2 দিন তুমি ছিলে কোথায়, আর আমাকে না বলে ঠিক কি কি কাজ তুমি করেছ? রথিজিৎ বসতে বসতে বলল, দেখো, কিছু ব্যাপার বলে রাখা খুবই দরকার। আমি আসলে একটু খবরাখবর রাখছিলাম আর কি। কারণ কারণ রহস্যটা শুধু একদিক থেকে নয়, রহস্যটা অনেক দিক দিয়ে, আর তার থেকেও বড় কথা, রহস্যটা অনেক কিছু ঘিরে। তবে এখন বেশি কিছু বলতে চাই না, দেখি কতটা কি এগোয়। তবে হ্যাঁ, নিধুর সাথে কথা হয়েছে, আর নিধু কালকেই ওপর মহলে চিঠি পাঠিয়েছিল যাতে তাকে স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করে ওই কেসের জন্য ওখানে পাঠানো হয়। আর এটার জন্য বেশি বেগ পেতে হয়নি, কারণ কিছু সমাধান এখনো হয়ে উঠতে পারছে না, যদি কিছু হয়। আর হ্যাঁ, যদি আলাপনবাবুর কথা মতো চলি তাহলে 3 মাস নেহাত কম নয়। তাও মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়া, কোনো ক্লু না পাওয়া, এসব কিছু তো চলছেই। যাই হোক, আমরা ঠিক করেছি কাল সকালেই সেখানে রওনা দেব। বাহ, বেশ ভালো পদক্ষেপ তো। কিন্তু রথিজিৎ, আমার মনে হচ্ছে তুমি ভেতরকার ব্যাপারগুলো আমায় কিছু বলছো না। রথিজিৎ আমার দিকে খানিক মুচকি হেসে বলল, এটাই তো আমার অভ্যাস বিজয়, এ আর নতুন কি। তবে হ্যাঁ, রঙ্গ তামাশা বাদ দিয়ে যদি বলি, এটুকু বলতে হয় যে এটা যখন তুমি ছাপাবে তখন তোমার শ্রোতারা একটা অনন্য স্বাদ পাবে। তবে কি তুমি কেসটা সলভ করে ফেলেছো? আরে না বিজয়, তেমন ব্যাপার না। তবে কিছু জিনিস ইতিমধ্যেই পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু বেশিরভাগটাই এখনো ধোঁয়াশা। যাই হোক, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠতে হবে, আর তারপরে শুরু হবে আসল খেলা। এরপর খাওয়া দাওয়া হলে আমরা যে যার ঘরে চলে যাই শোয়ার জন্য। আজ আমি রথিজিতের চোখে অন্য একটা ব্যাপার লক্ষ্য করলাম, যেন চিন্তার একটি রেখা, আবার তার মধ্যেই রয়েছে রহস্যের জাল ছেঁড়ার এক অদম্য আকর্ষণ। পরের দিন আমরা রওনা দিই মণিমঙ্গলের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি এবারে আমাদের সাথী হয়েছেন নিধুবাবু। আমি বললাম, আরে এ কি মশাই, কি চলছে বলুন? আপনি তো দেখতে একদম সিনেমার হিরোর মতো পোশাক পরেছেন দেখছি। আরে না না মশাই, কি যে বলেন, সিনেমার হিরো তো হলেন রথিজিৎ বাবু, আমি হই আর কি। আপনার পোশাক আশাক দেখে তো একদম সিনেমার হিরোর মতো মনে হচ্ছে দেখছি। রথিজিৎ কথা কেটে বলল, আরে মশাই, আপনি না থাকলে কি আমি এত কিছু করতে পারতাম? আপনি তো আসল চরিত্র। দেখলাম কথাটা শুনে নিধুবাবুর বেশ ভালোই লেগেছে। তিনি প্রথমে খানিকটা একটু লজ্জা মতো পেয়ে তারপর বোধহয় সামান্য গর্ববোধও করলেন। তারপর কিছু একটা বলতেও যাচ্ছিলেন হয়তো, কিন্তু আবারও রথিজিৎ বলল, বিজয়, নিধুবাবু আসুন আসুন, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। বলতে
আমরা তড়িঘড়ি করে ট্রেনে গিয়ে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়ার ঘোষণা হয়ে গেল। আচ্ছা রথিজিৎ বাবু, বলছি যে এই যে এত কিছু ছোটাছুটি আপনি করছেন, আপনার কি মনে হয় বলুন তো, এর পিছনে আছেটা কি? মানে এই সমস্ত কিছুর পিছনে? দেখুন, সেরকম তো বলা যাচ্ছে না, কিন্তু যতটা সম্ভব ওই শেঠকে আমার কিছুটা সন্দেহ হয়েছে। কি শেঠ? সে কেন নিজের মেয়েকে কিডন্যাপ করাবে? সেটাই তো ভায়া, সেটাই তো প্রশ্ন। সে নিজে কেন? হ্যাঁ, কিন্তু খোঁজ খবর অনুযায়ী ও অনেক খারাপ কাজের সাথে যুক্ত। হ্যাঁ, কিন্তু এটাও তো ভেবে নেওয়া দরকার যে যে মানুষ পুলিশদের সাথে ওঠা বসা করে, সে যদি এমন কিছু কাজ করে তাহলে তো মানে ফেঁসে যেতে পারে না, সেটাই আর কি। বরং আরো সহজ হবে বিজয় বাবু, আপনি ভুল বুঝছেন। ওরা ওঠা বসা বলে না, ওরা টাকা খাওয়ানো চামচা বলে। আর তাদের উচিত অনুচিত বোধ থাকলে আমাদের গর্ব হতো, নাকি কলঙ্ক? দেখো বিজয়, এটুকু বিশ্বাস আছে যে সেখানে গেলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। রথিজি দেখলাম এই নিয়ে আর কিছু বলতে চাইছে না। আমিও ভাবতে লাগলাম যে আসলেই কি হতে পারে, কিন্তু সত্যি যখন আলাপনবাবুর কথা মনে হয় তখন একটু খারাপই লাগে। লোকটার সাথে কিছু যেন ঠিক হলো না। তবে শেঠের উপর সন্দেহ যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার যেন কোথাও না কোথাও মনে হচ্ছে যে এর পিছনে অন্য কোনো বড় দলও থাকতে পারে। যাই হোক, বুঝতেই পারছি বড় কিছু একটা হতে চলেছে। সেখানকার এসআই সুব্রত, কনস্টেবল অসিত শেঠ, উফ, ভেবেই মনের মধ্যে একটা উত্তেজনার সঞ্চার হচ্ছে। ট্রেন তার নিজ গতিতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে বেশিক্ষণ লাগলো না, 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম মৌরিকগ্রাম স্টেশন। সেখান থেকেই মণিমঙ্গল গ্রাম যেতে হয়। অন্যান্য সময় কেউ আমাদের আহ্বান করলে আমাদের জন্য অনেক কিছুর ব্যবস্থাই থাকে, কিন্তু এইবারে আমাদের নিজেদেরই ব্যবস্থা করতে হবে। যদিও সেটা মন্দ না, কারণ রহস্যের সন্ধানে কখন যে কাকে কোথায় ছুটে যেতে হয় তা কি আর বলা যায়। স্টেশনে যখন নামলাম তখন 10টা বেজে 4 মিনিট। এই 10টা বেজে 4 মিনিটেই এই স্টেশনে এত ভিড় যে পা গলানোর জায়গা পর্যন্ত পাওয়া গেল না। ভিড় ঠেলে আমরা এগোচ্ছি, হঠাৎই একজন উর্দি পরা ব্যক্তি এসে এক ধাক্কা মারল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম রথিজিৎ কেমন একটা টাল সামলাতে না পেরে তারপরে রথিজিতের কাছে যেতেই দেখলাম সে অজ্ঞান হয়ে গিয়েছে। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটি দেখলাম নিমেষে যেন হাওয়ায় মিলিয়ে গেল। কি করব, কাকে ডাকবো, কিছুই বুঝতে পারলাম না। এদিকে নিধুবাবু অনেকটা এগিয়ে গেছেন। বেশ কিছুক্ষণ ধরে রথিজিতের চোখে মুখে জল দেওয়ার পরও যখন ওর জ্ঞান ফিরল না, তখন আমি চিন্তায় পড়লাম। স্টেশনে থাকা কয়েকজন যাত্রী সাহায্যার্থে এলো ঠিকই, কিন্তু কেই বা কতক্ষণ থাকতে পারে? সবাই ব্যস্ত, তাদের মাঝখানে তারা কতটুকুই বা কি করবে? বেশ কিছুক্ষণ পরে নিধুবাবু আমাদের খুঁজে না পেয়ে আবার ফিরে এসেছিলেন। এইসব দেখার পরে তিনি তাড়াতাড়ি বাইরে গিয়ে ট্যাক্সি ডাকলেন এবং মণিমঙ্গল থানার এসআই সুব্রতকে ফোন করে দিলেন যাতে সে তাড়াতাড়ি এখানে চলে আসে। এত কিছুর মাঝে আমি এটা বুঝতে পারছিলাম না যে এই মাত্র আমাদের সাথে হলো কি। একটা বেশ অদ্ভুত দেখতে লোক আমাদের সামনের দিক দিয়ে এলো এবং রথিজিৎকে এমন ঠেলা মারল সে অজ্ঞান হয়ে গেল। আর এমনই অজ্ঞান হলো যে সে আর উঠতেই পারছে না। তার জ্ঞান নেই, শরীরের কোনো সার নেই। হচ্ছেটা কি? তড়িঘড়ি করে আমরা সামনে থাকা একটি হাসপাতালে রথিজিৎকে ভর্তি করলাম।
প্রথম 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের কোনো কিছুই জানানো হলো না। তারপর একজন ডাক্তার এসে জানালেন যে রথিজিতের হাতের শিরার কাছটিতে কেউ একজন কোনো পিন দিয়ে বিষ প্রবেশ করিয়েছিল, এবং যদি 1 ঘন্টার মধ্যে তাকে এখানে নিয়ে আসা না যেত তাহলে হয়তো সে আর চোখ খুলে তাকাতে পারত না। এসব শুনেই আমার বুকটা কেমন ধরফর করে উঠল। সত্যি তো, আর একটু যদি দেরি হতো তাহলে কি না কি হতো। আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে রথিজিৎ এখন ঠিক আছে, কিন্তু 24 ঘন্টা আইসিইউতে রাখতে হবে। 24 ঘন্টা পর গত 24 ঘন্টা কেমন গেছে সেটা যদি জানতে হয় তাহলে এটুকুই বলবো যে আমার কাছে কোনো ভাষা নেই সেটা প্রকাশ করার। কারণ এতদিন ধরে রথিজিতের সাথে অনেক কেসে তার পাশে থেকেছি, অনেক কেসে তার সাথে কাজ করেছি, কিন্তু আমার সামনে কোনো দিন আসেনি। আমি ভাবতেও পারিনি যে আমাকে এমন একটি পরিস্থিতির সামনে পড়তে হবে। যাই হোক, সবটাই খুলে বলছি। রথিজিৎকে সেই দিন ভর্তি এবং বাকি সব কাজকর্ম করতে করতে প্রায় 2টো বেজে গিয়েছিল। তারপর আমরা চলে আসি পুলিশ কোয়ার্টারে থাকতে। যেহেতু নিদুবাবুর আগে থেকেই পারমিশন নেওয়া ছিল, তাই আমাদের কোনো অসুবিধে হয়নি। কিন্তু আমার ভাবনা এটা নিয়েই ছিল যে এখানে আসা মাত্রই রথিজিৎকে কে খুন করতে চাইবে, আর সে তো এখনো ঠিকভাবে তদন্ত শুরু করেনি। তাহলে কেন? সত্যি বলতে এখান থেকেই শুরু হচ্ছে আসল খেলা। কখনো কখনো আপনারা শুনেছেন তো যে আপনার ভাবনার বাইরে এমন কিছু হয়ে যায় যখন আপনার মাথা আপনার ভারসাম্যের মধ্যে কাজ করতে পারে না। এরপরে যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে আমারও সেই রকম অবস্থা হয়েছিল, এবং আমি এখনো বলি যে রথিজিৎ স্যান্যাল যদি না থাকতো তাহলে এই বিজয় চ্যাটার্জিকে আর কেউ কোনোদিন দেখতেও পেত না, আর সে আপনারা কলমের খাতায় শুনতেও পেতেন না। যাই হোক, এসেই প্রথমে স্নান সেরে খেতে বসে গেলাম। নিদুবাবু বললেন, মশাই, কি হচ্ছে বলুন তো? ব্যাপারটা কিন্তু খুবই গুরুতর। প্রথমে যতটা সোজা আমার মনে হয়েছিল, এখন তো মনে হচ্ছে ততটাই ঘোরালো। কি আর বলি বলুন, নিজেও এখনো ওই শখটা থেকে বের হতে পারছি না। যাই হোক, আপনিও খেয়ে নিন, বিকেলে আবার বেরোতে হবে। প্রার্থনা করুন যাতে রথিজিৎ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ বিজয়বাবু, সেই কামনাই তো করছি। আমি সুব্রতকে বলে দিয়েছি সব কিছু খোঁজ খবর চালাতে, কিন্তু আমি এটাই এখনো বুঝতে পারছি না যে রথিজিৎ বাবু কেন আর এত লোকের সামনে তাকে এভাবে গিয়ে। আমার মনে হচ্ছে যে এই সব কাজের পিছনে যে রয়েছে সে নিহাতি কোনো ছোটোখাটো খুনি বা খারাপ ব্যক্তি নন। এবার ভাবুন তো, আমরা এখানে পা দেওয়া মাত্রই আমাদের সব থেকে বড় আশা এবং ভরসা রথিজিৎকেই তারা মেরে ফেলতে চেয়েছিল। তার মানে এটাই বুঝতে হবে সেও জানে যে রথিজিৎকে যদি একবার সরিয়ে ফেলা যায় তাহলে হয়তো তার পথটা আরও সোজা হয়ে যাবে। নিধুবাবু আর কিছু বললেন না। আসলে সকালের ঘটনার জন্য আমরা দুজনেই একটু টালমাটাল হয়ে পড়েছিলাম। ও, একটা কথা তো আপনাদের বলাই হয়নি। রথিজিৎ বাড়ি থেকে বেরোনোর আগে আমার একটা কথা বলেছিল। সেটা হলো এই: আমরা এত বছর সাথে রয়েছি এবং গর্বের সাথে বলতে পারি যে কিছু সময় যদি তুমি আমার সাথে না থাকতে তাহলে আর এই প্রাণ নিয়ে আর ফিরতে হতো না। আর ধীরে ধীরে তুমি তোমার বুদ্ধিমত্তারও দারুণ নিদর্শন দেখিয়েছ।
আর আমি চাইবো যে এই কেসে যদি এমন কিছু হয় যেখানে আমি কিছু করতে পারছি না বা আমার জায়গাটা তোমায় নিতে হচ্ছে, তাহলে কিন্তু এটা মাথায় রেখো, তুমি তখন বিজয় চ্যাটার্জি নয়, তুমি হচ্ছ রথিজিৎ সান্যাল। কারণ আমি যা দেখছি এখানে এরকম পরিস্থিতি হতেই পারে যে আমি অন্য কারোর পিছনে ধাওয়া করছি, সেই সময় তোমাকে অন্য আরেকজনের পিছনে ধাওয়া করতে যেতে হতে পারে। কিন্তু সবসময় এটা মাথায় রেখো যে এখানে একটা বোকামি মানেই সেটা হচ্ছে মৃত্যুর সমান। তাই যাই হয়ে যাক না কেন, মাথা ঠান্ডা করে সবসময় ভাববে, তারপরে সেটা নিয়ে কাজ করবে। কোনো কিছু না ভেবে, সামনে দৃষ্টিভঙ্গিতেই না দেখে কখনো কোনো কাজ করবে না। যাই হোক, এটা শুধু এমনি বলে দিলাম, আশা করছি এরকম পরিস্থিতি কখনো আসবে না। তাও জানিয়ে রাখা আর তৈরি হয়ে থাকা দুটোই দরকার। এই হলো রথিজিতের কথা। এখন বুঝতে পারছি যে সে কিছু একটা হয়তো আন্দাজ করেছিল, যার কারণেই বিকেল 4টের সময় যখন আমরা ভাবছি যে এইবার রথিজিতের সাথে দেখা করতে যাব, এমন সময় দেখলাম আমাদের কোয়ার্টারের সামনে একটা চিঠি পড়ে রয়েছে। আমি আর নিধুবাবু একে অপরের মুখ চাওয়াচাই করলাম। তারপরে আমি চিঠিটা তুলে নিয়ে খুলে পড়তে শুরু করলাম। সাধারণ যেমন চিঠি হয় ঠিক তেমনই, কিন্তু এখানে কোনো ঠিকানা বা নাম কিছুই দেওয়া নেই। চিঠিটা খোলার পর যখন পড়তে শুরু করলাম, তখন আমার গা হাত পায়ে কাঁটা দিয়ে উঠল। লেখা রয়েছে, প্রিয় বিজয়বাবু, কেমন আছে আপনার বন্ধু রথিজিৎ সান্যাল? প্রিয় বিজয় বাবু, কেমন আছে আপনার বন্ধু রথিজিৎ সান্যাল? আশা করছি ভালোই আছে। জানটা তো বেঁচে গেছে, তবে আপনাকে কিছু কথা জানিয়ে দেওয়াটা আমার খুবই প্রয়োজন। দেখুন, যে কাজটি করতে এসেছেন এটা আর আপনাকে করতে হবে না। আমি হলাম এখানকার সব থেকে বড় দাদা, বুঝলেন? সব থেকে বড়। আর এই কথাগুলো কোনো ওই হুমকি চিঠি ভেবে নেবেন না। এটা আমার রাজত্ব, তাই আমার রাজত্বে যা হবে তা আমি বুঝবো, আর যা হবে তা সবকিছুই আমার কথা মতো হবে। আপনারা দেখছি বেশি বেশি টিকটিকি গিরি করছেন। লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপরেও যদি আমার রাজ্যে এসে টিকটিকি গিরি করেন তাহলে জান নিয়ে ফিরতে পারবেন না। পুলিশ কোয়ার্টারে আছেন, তাও এই চিঠি আপনাদের দোরগোড়ার সামনে পড়ে রয়েছে। তাহলে বুঝতেই পারছেন আমার কতটা ওই আপনাদের ভাষায় কি বলে না, সাহস। ভালো থাকবেন, সুস্থভাবে বাড়ি চলে যান, আর আপনার বন্ধু সুস্থ হয়ে যাবার পর যদি মনে হয় একটু ঘুরে ঘাড়ে দেখতে পারেন। কিন্তু ওই যে বললাম, যদি টিকটিকি গিরি করেছেন তাহলে এইসব পড়ার পর আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম দরকার নেই বাবু, আগে নিজে বাঁচি, তারপরে না হয়। তারপর আবার রথিজিতের সঙ্গে নেই, এখন যদি কিছু একটা হয়ে যায়। কিন্তু আমরা যত যাই করি না কেন, ভাগ্য যখন নীরবে হাসে তখন কি আর কিছু করার থাকে? এর পরপরই হাসপাতাল যাওয়ার সময় একটা ট্যাক্সিতে উঠে বসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আবারও পড়ি সেই গুন্ডাদেরই কবলে। এটা বুঝতে পারি তখন যখন ট্যাক্সিটা বাঁদিকে বেঁকে গেল। তখন হায়রে কপাল বলার পরও দেখলাম নিধুবাবু বা আমার কারোরই পিস্তলটা আর পাওয়া যাচ্ছে না। আমি জানতাম এই সময় চেঁচিয়ে বা অন্য কিছু করলে কোনো লাভই হবে না। তাও মানুষ যখন এসব পর্যায়ে থাকে তখন তার বুদ্ধি অনেকটা কমই কাজ করে, বিশেষ করে আমার মতো মানুষ। আমি চেঁচিয়ে বলে উঠলাম,
আরে আরে করছেনটা কি? আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? হাসপাতাল তো ওই দিকে, আর এই দিকে যাচ্ছেন কেন আপনি? আরে দাঁড়ান। চুপ শালা, আর একটা কথা বলবি তো সোজা ফিনিশ করে দেবো। দেখলাম সে তার পাঞ্জাবির ভেতর থেকে একটা 3.5 mm পিস্তল বার করছে। ঘটনার আকস্মিকতায় যখন আমি চমকে গিয়েছি, তখন দেখলাম নিধুবাবু তার গায়ের উপর চড়ে তার থেকে পিস্তল কাটার চেষ্টা করছে। আমি যে ভদ্রলোককে আটকাবো সেই সুযোগটাও তিনি দিচ্ছেন না। আরে 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 মশাই, করছেনটা কি? এরকম করবেন না, গুলি চলে যেতে পারে। আরে দাঁড়ান, কথাটা শুনুন। কিন্তু কে আর কার কথা শুনে? এরকম করতে করতে গাড়ির স্টিয়ারিংটা ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের গুঁড়িতে গিয়ে মারলো এক ধাক্কা। নিধুবাবু একেবারে গাড়ি থেকে ছিটকে সামনের গ্লাসটা ভেঙে এমনভাবে আছাড় খেলেন যে পুরোপুরি গিয়ে পড়লেন রাস্তার সামনে। এবারে গাড়ির মধ্যে পড়ে রইলাম আমি আর সেই ড্রাইভার। এই ধস্তাধস্তির মধ্যে কখন যে ট্রিগারটা চলে গিয়েছে এবং ড্রাইভারের ঠিক বাঁ দিকের মাঝখানটায় একটা বড় ফুটো এবং রক্তের পাহাড় দেখা যাচ্ছে, সেটা গ্লাসে দেখেই বুঝলাম। ড্রাইভারটি ইহলোক ছেড়ে পরলোকের দিকে গমন করেছে। এইসব নিয়ে যখন ভাবনা চিন্তা করছি, মাথায় এলো নিধুবাবুর কি হলো? তিনিও কি? ঘটনাটা মনে হতেই আকস্মিক সুখের যে সম্ভাব্য দশা, সেটা সাথে সাথে মিলিয়ে গেল। গাড়ির দরজা খুলে ছুটে গিয়ে দেখলাম নিধুবাবু রাস্তার একপাশে পড়ে এখনো। প্রথমটায় কিছু নড়াচড়া লক্ষ্য করলাম না। কিছুক্ষণ পরে তিনি আমার দিকে ঘুরে বললেন, বেরিয়ে আয় বলছি গাড়ি থেকে। আমি পুলিশ ইন্সপেক্টর, তাড়াতাড়ি বেরো বলছি। আরে আরে নিধুবাবু, আমি বিজয়। আমাকে আবার আপনার ওই নকল বন্দুক দিয়ে গুলি যেন না করেন। ও আরে বিজয় যে, এসো এসো, আমায় তোলো। মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে গিয়েছে, বুঝলে? আর এসব কি হচ্ছে বলো তো? সত্যিই বাবা, আপনি পারেনও। বন্দুক নেই, কিছু নেই, হাত দিয়েই বলছেন গুলি করবেন। সত্যি। নিধুবাবুকে তুলতে যাব, ঠিক এমন সময় দেখলাম দুটো জিপ গাড়ি এসে আমাদের পিছনে দাঁড়ালো, আর সামনের দিক থেকেও দুটো ট্যাক্সি করে লোকজন এসে দাঁড়িয়েছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরই মাঝে হঠাৎ দেখলাম নিধুবাবু আমার হাত ধরে ছুটতে শুরু করেছেন। আমি তখনও কিংকর্তব্য বিভোর হয়ে রয়েছি। পিছনে শুনতে পাচ্ছি দুমদাম বন্দুকের আওয়াজ হচ্ছে। কে বন্দুক না পেয়ে রড দিয়ে মারছে, যা নয় তাই অবস্থা। এর মাঝেই দেখতে পেলাম মাথায় টুপি পরা একটা মধ্যবয়স্ক ভদ্রলোক আমাদের দিকে বন্দুক তাক করে গুলি করার চেষ্টা করছে, কিন্তু একটাও গুলি আমাদের গায়ে লাগছে না। কোনোটি মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে বা কোনোটি গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। বুঝলাম দুটি দলের মধ্যে নিদারুণ যুদ্ধ লেগে গিয়েছে, আর সেটা কাদের নিয়ে সেটাও ভালো মতোই বুঝতে পারলাম। আসলে আমরা ছুটছিলাম একটা খোলা মাঠের মধ্যে দিয়ে, সেখানে লুকোবার জায়গায় বা কোথায়। নিধুবাবু ওই ভুঁড়ি নিয়ে কিভাবে যে এত তাড়াতাড়ি ছুটতে পারছেন, সেটাই তখন আমার কাছে একমাত্র বিস্ময়ের ব্যাপার ছিল। সত্যি বলতে কিছু ভাববার শক্তি আমার মধ্যে ছিল না। কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, আমি তো কিছুই জানি না। শুধু অজানা এক প্রান্তের দিকে বাঁচার জন্য ছুটে চলেছি। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা বাজে। এখনো হয়তো সেই লোকগুলো আমাদের খুঁজছে। আমরা ছুটতে ছুটতে কোথায় এসে পড়েছি তা নিজেরাও জানি না। হয়তো এটাই আমাদের শেষ দিন। এই সবই ভাবছি, এমন সময় শুনতে পেলাম পিছনে কয়েকটা পায়ের শব্দ। বলে রাখি, ছুটতে ছুটতে আমরা একটি জঙ্গল আকৃতি জায়গার মধ্যে এসে পড়েছিলাম। এবার সেখানে ঢোকার পরই এই 2 ঘন্টা আমাদের কেউ কোনো খোঁজ পায়নি। তবে জানতাম একটা সময় তো আমরা ধরা পড়বই।
বসে বসে আমরা আলোচনা করছিলাম যে যদি ধরা পড়ি তাহলে কি করা যেতে পারে, কিন্তু 2-4টে বিফল প্রচেষ্টা ছাড়া আমরা যে কিছুই করতে পারবো না তা আমরা ভালো মতোই জানতাম। এর পরের ঘটনা নিতান্তই ছোট, আর বলতে পারেন বেশি করে বলার ইচ্ছাও নেই, কারণ আমাদের পিছনে যে এত কিছু হয়ে চলেছে এবং এত কিছু যে হবে, তাও আবার যে আমরা রথিজিৎকে ছাড়া এত কিছু করব সেটা আমাদের ভাবনা চিন্তারই বাইরে। এরপরে একটা দল আমাদের এসে সেখান থেকে আবারও একইভাবে ধরে নিয়ে কোনো একটা গুদামে রেখে দেয়। সেখানে দেখলাম অনেক মেয়েরাও রয়েছে। আমার মনে হলো যে এরাই হয়তো সেই দল যারা মেয়েদেরকে কিডন্যাপ করছে। কাকে দেখলাম বেঁধে রাখা হয়েছে, কাকে দেখলাম মুখ বন্ধ করে ফেলে রাখা হয়েছে, আর কারো কারো অবস্থা এতটাই খারাপ যে মুখের ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। প্রায় 3 থেকে 4 ঘন্টা কাটার পর হঠাৎ দেখলাম একটা গাড়ি এসে সামনের বড় দরজাটা এসে এক ধাক্কা মারল। ধাক্কা মারার পরেই সেই দরজা ভেঙে গাড়ি সমেত সেখানে একটি লোক ঢুকে এলো। একটা কথা এখানে বলে রাখি, আমাদের এখানে আনা পর্যন্ত না আমাদের সঙ্গে কেউ কথা বলেছে, না এখানে অন্য কেউ কিছু করেছে। এই আচমকা একটা জিনিস দেখে প্রথমটা একটু ভিমরি খেয়ে গেলাম। দেখলাম সে একা, তার সাথে আর কেউ নেই। আমি তো হতভম্ব হয়ে গিয়েছি। যেহেতু আমার মুখ বন্ধ করে রাখা, সেহেতু সেই ভাব আমি প্রকাশও করতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস দেখে হতবাক হলাম, সেটা হলো এই ব্যক্তিটির মূর্খতা দেখে। এত লোকের মাঝে এই একা মানুষটি এসে করবেই বা কি? দেখলাম সে লোকটি ধীরে ধীরে বাইরে বেরোলো। দেখে আমি নিদারুণ চমকে উঠলাম। আরে এই তো সেই আলাপন কর্মকার, এখানে কি করছে? আলাপনবাবু বললেন, কে অসিত, শেষমেশ এই টিকটিকিগুলোকে ধরে নিজের প্রাণ বাঁচাচ্ছ? মনে মনে বললাম, আমাদের টিকটিকি বলছে? শুনেই আমার মাথায় রাগ চড়ে গেল। আর এই তো সেদিন আমাদের কাছে সাহায্য প্রার্থনার জন্য এসেছিল, আর এর জন্যই তো আজকে রথিজিৎ, আমি আর নিধুবাবুর অবস্থা এই রকম। আর এই আমাদের টিকটিকি বলে সম্বোধন করছে। আলাপনবাবু আমাদের দিকে কোনো নজরই দিলেন না, বললেন, যাই হোক, আমি প্রথমেই জানতাম যে আমার প্রেমিকা সহ সবাইকে তুই কবজা করেছিস। কিন্তু কি জানিস তো, একটা মনের মধ্যে ভাব রাখতে রাখতে এসব নিয়ে কোনো দিন প্রতিবাদ করিনি। কিন্তু আজ যদি আমাকে মরতেও হয়, তাহলে আমি তোকে নিয়েই মরব। কি রে জানোয়ার, তোর আসল রূপটা তো দেখিয়েই দিলি। এরপরেও কি তুই বলবি তুই কিছু করিসনি? আরে থু তোর নোংরা মুখে, আমি তোর সাথে মুখ লাগাতে আসিনি। আমি এসেছি একটা ডিল করতে। এইবার আলাপনবাবু আমার দিকে তাকালেন। আমায় ক্ষমা করবেন বিজয়বাবু, আর আমি রতিজিতের সাথে দেখা করেই আসছি। আমি জানি না আমি বাঁচব কিনা, তবে এটুকু বলতে পারি যে আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। যখন রতিজিৎ বাবুর কাছে গেলাম, আমি তখন ক্ষমা চেয়েছি। আমার জন্যই হয়তো ওনারা যে এই অবস্থা। তবে বিশ্বাস করুন, আমার নিজের উপর বিশ্বাস ছিল না যে আমি একাই কাজটা করতে পারবো। তাই আপনাদের সাহায্য নেওয়ার জন্যই আপনাদের কাছে গিয়েছিলাম, আর তার জন্যেই আপনারা এই ছাতা কলে পড়ে গেলেন। ক্ষমা করবেন বিজয়বাবু, নিধুবাবু, আপনিও। আর হ্যাঁ অসিত, কমিশনার স্যারকে আমি আগেই বলে এসেছি, যদি 30 মিনিটের মধ্যে আমি না যাই, তাহলে উনি যেন নিজের তৎপরতা দেখিয়ে এখানে নিজের পুলিশ বাহিনী নিয়ে হাজির হয়। অসিতবাবু যার পরনায় খেপে উঠলেন। তোর মতো হারামখোর মানুষ আমি আমার জীবনে দেখিনি। এটুকুন সময়ের মধ্যে পালানো যাবে না। বল
বল বল বল বল, তুই কি চাস বল। আলাপনবাবুর চোখ মুখে একটু হাসির রোশনাই দেখা গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছিলি। তোর মেয়েকে আমি কিডন্যাপ করেছি এবং তোর মেয়ে আমার কাছেই আছে। তবে এটুকু বলতে পারি যে তোর মেয়ের আমি বিন্দু মাত্র ক্ষতি করিনি, এবং সত্যি বলতে সে তো আমাকে তোর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছে রে। সে আমাকে কাকাই বলে ডাকে। আমি এটাও বুঝেছি যে তুই নিজের মেয়েরও কোনোদিন পরোয়া করিসনি, শুধু যা বলেছিস সেটাই করতে হবে তোর জন্য, যা মানিয়েছিস সেটাই মানতে হবে, আর না হলেই। যাই হোক, যেহেতু আমি তোর মেয়ের কোনো ক্ষতি করিনি এবং তাকে তোর থেকেও ভালো রেখেছি, আর তোর এইসব কাজের পরেও তোকে আমি সব দিক থেকে ক্ষমা করছি। তোকে আমার জীবন ধ্বংস এবং আমার মতো আরো হাজার মানুষের জীবন ধ্বংস করার পরও তোকে আমি ছেড়ে দিচ্ছি শুধু এই শর্তে, এখানে যটা মেয়ে রয়েছে তটা মেয়ে এখন আমার সঙ্গে যাবে, এবং তোর মেয়ে যে গাড়ির টিকিটে রয়েছে সে তোর কাছে ফিরে যাবে। অসিতবাবুর চোখ জল জল করে উঠল। ওরে, তুই কি বোকা! তুই আমার মেয়েকে এখানে নিয়েও চলে এসেছিস, আর তুই এটা বিশ্বাস করছিস আমি তোকে এদেরকে ফিরিয়ে দেব, আর তার পরিবর্তে আমার মেয়েকে নেব? ওহ বাবা, আবার ভাবছিস তোকে ফিরে যেতেও দেব? বাবা বাবা বাবা, নিজেকে কি তুই সিনেমার হিরো ভাবিস? রাস্কেল! না রে, হিরো ভাবি না, তবে ভেবে দেখ, আমি মরলে কমিশনার তো এখানে আসবে, সেই সব কিছু করবে। যদি কমিশনারও আসে তাকেও মারবো আর তোকেও মারবো। এই, কে আছিস? টিকি থেকে আমার মেয়েটাকে নিয়ে আয়। দেখলাম কোনো ছেলেপুলে নড়ছে না, তারা যেন কারোর কথায় বশ হয়ে গেছে। তিনি আবার বললেন, কিন্তু আবারও কেউ নড়ল না। আলাপনবাবু বললেন, আরে অসিত, তুমি যদি লোক কিনে রাখতে পারো তোমার ওই টাকার জোরে, তা টাকার জোরে কি আমি লোক কিনতে পারি না? এতক্ষণের মধ্যে সবকিছুই পরিষ্কার। আলাপনবাবু অসিতবাবুর মেয়েকে কিডন্যাপ করেছিলেন, যাতে অসিতবাবু যাদের এতদিন ধরে কিডন্যাপ করে পাচার করে আসছেন সেটা ধরতে পারেন এবং লোকমুখে প্রমাণসহ তাকে ধরিয়ে দিতে পারেন। কারণ তিনি আইনের সাহায্য নিতে চেয়েছিলেন, সেখানেও তিনি কোনো ফল পাননি। তিনি আমাদের কাছেও এসেছেন, কিন্তু আমরাও দেখতে গেলে এখন বিফল। বাকিটা আর বেশি কিছু না। এরপর পুলিশ বাহিনী চলে আসে আর অসিতবাবুকে গ্রেফতারও করে নেয়। আমাদের ছাড়ানো হলে আমরা যাই রথিজিতের কাছে। বলা ভালো, আলাপনবাবুকেও গ্রেপ্তার করা হয়, কিন্তু ভাগ্যমতে এবং অসিতবাবুর মেয়ের জবানবন্দিতে তাকে পুলিশ ছেড়ে দেয়। এরপর আর কি, সেই একই ব্যাপার, শেষ ভালো যার সব ভালো তার। কিছুদিন পরে রথিজিৎ আবার আগের মতো ঠিক হয়ে যায়। তবে একটা কথা জানিয়ে রাখা দরকার, আলাপন যেমন তার হবু স্ত্রীকে খুঁজে পেয়েছিলেন, তেমন রথিজিৎকে দেওয়া ফিসটাও রথিজিৎ তাকে ফিরিয়ে দিয়েছিল। দুদিন এখানে ঘোরাঘুরি করার পর আমরা আবার ফিরে আসি আমাদের কলকাতার বাড়িতে।